জি। ওকে। জি, আসসালামু আলাইকুম। যারা অনলাইন যুক্ত আছেন সবাইকে স্বাগতম। আজকে আমাদের বেসিক সায়েন্সের ক্লাস এমআরসি পার্ট 1 এর যেটা খুব ইম্পোর্টেন্ট আ ফর এক্সাম। কারণ হচ্ছে এক্সামের মধ্যে আপনার 200 কোয়েশ্চেনের মধ্যে 25 কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে ফ্রম বেসিক সায়েন্স। সেক্ষেত্রে বেসিক সায়েন্সটা একটু জটিল এবং কঠিন। বাট আপনি যদি বুঝে পড়েন তাহলে কিন্তু এটা পরীক্ষা আনসার করা ইজি। আমাদের ধারণা সবাই মোটামুটি বেসিক সায়েন্সে মিনিমাম 70% মার্ক ক্যারি করতে হবে রেজাল্টটা ভালো হওয়ার জন্য। সেক্ষেত্রে এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। তো যে বেসিক সায়েন্সের যেই ওয়েতে কোশ্চেনগুলো আসে আমরা সেইভাবে কোশ্চেন সাজিয়েছি এবার। কোশ্চেনগুলো দিয়েছি আপনাদের সুবিধার জন্য। সো আ কিছু ক্লিনিক্যাল ফিজিওলজি, ক্লিনিক্যাল অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্স থেকে আপনার কিছু কোশ্চেন আপনার জেনেটিক্স থেকে, ইমিউনোলজি আর হচ্ছে এগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট বেসিক সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর কিছু অ্যাটিপিক্যাল ডিজিজ আছে যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেল অর্গানালি যেগুলো ডিসঅর্ডার হয়ে থাকে। সো এজন্য আমাদের বেসিক সায়েন্সের কোশ্চেন গুলা একটু ভালো করে পড়াশোনা করে যেতে হবে এক্সামের জন্য। সো আহ সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা আজকে যে কোশ্চেন সলভ করব সেই প্যাটার্ন আপনারা আগাবেন এবং চেষ্টা করবেন যে আহ, কিছু জিনিস যেন পরীক্ষায় এটা তো ম্যাক্সিমাম মেমোরাইজ করার পোর্শন থাকে এখানের মধ্যে। দেখা যায় যে আপনি পড়াশোনা মুখস্থটা এখানে বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে, তাও কিছু বোঝার কিছু অনেক কিছু আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা আহ, আমরা যে ক্লাসটা আজকে আপনাদের জন্য নিব সেই সলভ ক্লাসটা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন যেন আপনাদের পরীক্ষার আগে শর্টকাট যে আমরা ক্লুগুলো আজকে দিব সেগুলো মনে রাখার জন্য। সো আমরা আজকে কোশ্চেন শুরু করি। যে কোশ্চেন 1 যেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লিনিক্যাল কোশ্চেন, বাট কোশ্চেনটির যে আনসার চেয়েছে বেসিক সায়েন্স থেকে। কোশ্চেনটা আপনার আসছে ইমিউনোলজি থেকে। এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি আপনারা কেউ বলতে পারবেন? এখানে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস? দেখেন পরীক্ষায় এটা প্রায় সময় পার্ট 1 এসে থাকে। হোয়াটস দ্য ডায়াগনোসিস? তো আমরা যদি কোনো পেশেন্ট মাল্টিপল জয়েন্ট পেন নিয়ে আসে, স্মল জয়েন্ট, আমাদের ডিডি কি? ডিডি ডিপেন্ড অন এজ এন্ড প্রেজেন্টেশন। যদি ইনফ্লামেটরি পেইন হয় তাহলে আমাদের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে আপনার আইদার রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস, রাইট? আর বাচ্চাদের হতে যে আমরা একটা প্রেজেন্টেশন আসতে পারে। সো এখানের মধ্যে এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস নাকি এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, ডিফারেন্সিয়েট পয়েন্ট করার জন্য তিনটা ক্লু এখানে দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে যে ইম্পর্টেন্ট ক্লুটার মধ্যে হচ্ছে আপনাদের পেশেন্টের দেখেন হিস্ট্রি হচ্ছে আপনি স্মল জয়েন্টে স্পেশালি কোনটায় ডিআইপি, ডিআইপি পেন জয়েন্ট আছে, পেন আছে, সাথে হচ্ছে আপনার লো ব্যাক পেন আছে। তার মানে লো ব্যাক পেন উইথ ডিআইপি পেন স্পেসিফিক ফর, এবং সাথে আপনার নেল পিটিং এন্ড অনিকোলাইসিস আছে। তো নেল চেঞ্জ, ডিআইপি তে পেন অ্যালং উইথ লো ব্যাক পেন স্পেসিফিক ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস। পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আমাদের ডায়েটের সময় দুটো কোশ্চেন এখান থেকে আসছিল। তোমার ডায়াগনোসিস একটা এসেছিল, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট? সেক্ষেত্রে হবে এমটিএক্স, মিথোট্রেক্সিড হবে। অনেকে এনএসএড এনএসএড দেখাবেন, বাট এনএসএড কিন্তু জাস্ট পেন রিলিফ করে, বাট ডিজিজ মডিফাইং এজেন্ট কোনটা? এটা অলওয়েজ এমটিএক্স হবে আনসার, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি ওরা চেয়েছে যে আপনার হুইচ এইচএলই মোস্ট লাইকলি অ্যাসিড থাকতে পারে। তো আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানের মধ্যে হচ্ছে এইচএলএ কোনটা হতে পারে ধারণা আপনাদের? দেখেন এইচএলএ বি 27, এখানে যে এইচএল গুলো লেখা লেখা আছে এইচএল বি 27, 51, DQ2, DR3, DR4, রাইট? তো এখানে এইচএলএ বি 27 শুধু কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস না, আদার কিছু ডিজিজ এইচএলএ বি 27 থাকতে পারে। দুইটা নাম বলতে পারবেন আপনারা কেউই? যেমন মনে রাখবেন এই যেগুলো লো ব্যাক পেইন হয় কয়টা কন্ডিশন নাম হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে মোস্ট লাইকলি আপনার এইচএলএ বি 27। সাথে আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ নাম বলেন তো? অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই তিনটা মোস্ট লাইকলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য এইচএলএ বি 27 পজিটিভ থাকে। তো এইচএলএ কি জিনিস? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এটা একটা বেসিক্যালি এমএসসি 1 এমএসসি 2 দুটো পার্ট আছে, আমরা এগুলো পড়বো, বাট খুব ডিটেলস দেওয়ার দরকার নেই। বাট এই যে এইচএল বি 27 এটা অ্যাসোসিয়েশনটা আপনাদের জানতে হবে, তিনটা নাম জানতে হবে আপনাদের পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। কি কি বললাম? অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস অ্যান্ড আর এটা কি বললাম আমি বলেন তো? এটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ঠিক আছে?
সো এই ৩টা জিনিস আপনাদের জানতে হবে পরীক্ষার জন্য। আর HLB51 এটা কার সাথে থাকে? ব্যাচেট সিনড্রোম, ব্যাচেট ডিজিজ খুবই খুবই ইম্পোর্টেন্ট। ক্লাসিক্যাল ট্রায়াড ৩ টা ছিল আমরা জানি না ব্যাচেট সিনড্রোমের মধ্যে? একটা হচ্ছে আপনার ওরোজেন্টাল আলসার, ডিবিটি অ্যান্ড হচ্ছে আপনার ইম্পোর্টেন্ট হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন হয়েছে ফিচার অফ ভাস্কুলাইটিস। ৩টা সিনড্রোম আপনাদের পরীক্ষা নিয়ে আসবে, হ্যাঁ? ওরিজিনাল আনসার, ডিবিটি, ফিচার ভাস্কুলাইটিস আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ টু ডায়াগনোস বেসিস সিনড্রোম। এটা হচ্ছে আপনার প্যাথার্জি সাইন। এটা হচ্ছে আপনার যদি হাইপোডার্মিক নিডল দিয়ে আপনি স্কিনের মধ্যে কোনো একটি পুশ করেন 48 এর পরে ভেসিকল ডেভেলপ করে। এই কথাগুলো কিন্তু পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এক্সামের সময় কিন্তু ডিরেক্টলি এই কথাগুলো চলে আসবে। জাস্ট ক্লাসটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর বাকি আছে DR3 DR4, রাইট? তো DR3 DR4 থেকে কার সাথে আমরা জানি? ডায়াবেটিস মেলাইটাস সাথে, ঠিক আছে? তো DR4 কিন্তু ডায়াবেটিস সাথে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো ধরেন পরীক্ষায় এসে কোশ্চেন আসলো টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টেশন, পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস আছে, সাথে হচ্ছে আপনার ধরেন পেশেন্টের আপনার স্মল জয়েন্ট পেইন নিয়ে আসছে। তো পরীক্ষা যদি আসে হুইচ HLA ক্যান বি অ্যাসোসিয়েশন উইথ দিস ডিসঅর্ডার, এটা হবে HLDR4, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে HLA থেকে কোশ্চেন পরীক্ষাটা আসে প্রায় সময়। আপনার HLA যে কমন ডিজিজ গুলো আমি যেগুলো বললাম এগুলো পরীক্ষার সময় মনে রাখতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে কোশ্চেনের ডিটেলস আনসার দিয়েছি, আপনারা একটু পজ করে দেখে নিন। HLA এর সম্বন্ধে যে আনসারগুলো দেওয়া আছে HLA এগুলো পড়ে নিন আপনারা কষ্ট করে। সো আমি যেগুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে? ওকে, কোশ্চেন 2 এর মধ্যে দেখেন এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে বলেন তো? এখানে 32 ইয়ার্স মেল পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছে ফোকাল, আমি একটু স্ক্রিনটা শর্ট শো করে নিই। আচ্ছা, এখানে ফোকাল অনসেট অফ দ্য ইম্পেয়ারমেন্ট অ্যাওয়ারনেস এন্ড সিজার নিয়ে আসছে, রাইট? সিজার নিয়ে আসছে, আপনার সাথে হেডেক আছে, তার কোনো ফিভার, নেক স্টিফনেস, ফোটোফিভার নেই, তার মানে মেনিনজাইটিস এক্সক্লুড করা হয়েছে। তার সাথে কি আছে? পেশেন্টের যে এপিলেপসি ছিল, আগে থেকে এপিলেপসি ছিল, তার সাথে কি আছে? পেশেন্ট স্পাস্টিসিটি এন্ড উইকনেস অফ দ্য রাইট আপার লিম্ব, ঠিক আছে? তার মানে তার একটা স্ট্রোক হিস্ট্রি আছে। তাহলে অনেকগুলো কথা আছে এখানের মধ্যে। তাহলে তার কি আছে? রিসিপ্টিভ ডিসফেসিয়া আছে, তাহলে তার ফ্রন্টাল লোবের মধ্যে বেসিক্যালি স্ট্রোকটা হয়েছে। আর তারপরে কি হয়েছে? তার অ্যাপ্রেক্সিয়াল জ্বর টর নেই এই মুহূর্তে। তার আমরা ইনভেস্টিং করলাম, হিমোগ্লোবিন রেজ, হিমোগ্লোবিন 16 আছে। বাকি রিপোর্টের মধ্যে অ্যাবনর্মাল হচ্ছে আপনার ল্যাকটেট লেভেলটা, হ্যাঁ? এই ল্যাকটেট লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কেন দিয়েছে এটা জানতে হবে আমাদেরকে, হ্যাঁ? সো আর আদার মধ্যে সিএসএফ স্টাডি করা হয়েছে, সিএসএফ স্টাডির মধ্যে দেখা যায় যে শুধু অনলি ল্যাকটেট লেভেলটা হাই আছে এখানের মধ্যে, ঠিক আছে? বাকি সব নরমাল আছে। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? আপনাকে ডায়াগনোস বলতে পারবেন? এটা ডায়াগনোস কি হতে পারে? পরীক্ষার সময় কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে। ডায়াগনোসিস মিলাস, মিলাস নাম শুনছেন? মিলাসটা হচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, রাইট? এটা কিভাবে ছড়ায়? ফ্রম ম্যাটারনাল টু অফস্প্রিং। তাহলে মা যদি আক্রান্ত হয় তাহলে তার সন্তানরা আক্রান্ত হবে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার, বুঝছেন? সো এই মিলাসটা কিন্তু সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, এক্সামের সময় আসে কিন্তু মিলাস। তো এই যে অফস্প্রিং মা থেকে বাচ্চাদের যায়, সেটা কিন্তু মা থেকে ডিরেক্ট যাবে কিন্তু। তাহলে এটা কি হবে? যদি আমরা এটা পেডিগ্রি আঁকি, মা আর ফাদার, একদিকে ফাদার এদিকে মাদার আছে, তাহলে আমরা যদি আঁকি তাহলে শুধু সবসময় মা থেকে জিনিসটা স্প্রেড করবে। বাট যেই বাচ্চাটা ছেলে বাচ্চা হবে, ধরলাম এটা XY, সে তা থেকে কিন্তু ডিজিজ ছড়াবে না, ঠিক আছে? তার মানে তার ডিজিজ টোটাল জিরো, তার কিন্তু ছড়াবে না। শুধু ম্যাটারনাল অরিজিন যেহেতু মা থেকে যাবে, সন্তান সব সন্তান আক্রান্ত হবে। তার মধ্যে যারা তারা মেয়ে ডটার তাদের দিকে বাকিদেরকে এফেক্ট হবে। বাট মেল থেকে কখনো ট্রান্সমিশন হবে না যেহেতু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। কেন হবে না? এক্সপ্লেনেশন আমরা জানি না। কারণ আমরা যে ডিউরিং কনজুগেশন, যখন স্পার্ম আর ওভাম একসাথে কনজুগেশন হয়, সেখানে কিন্তু স্পার্ম থেকে অনেক নিউক্লিয়াসটা আসে। বাকি সেলুলার অর্গানেলে যা আছে সাইটোপ্লাজম, দে কাম ফ্রম দ্য মাদার। তো এই জন্য মাইটোকন্ড্রিয়ার যে সোললি ম্যাটারনাল অরিজিন, যার কারণে কি হবে? এটা ম্যাটারনাল, সবসময় ম্যাটারনাল অরিজিন যেহেতু, সেক্ষেত্রে আমাদের মা থেকে এটা ছড়াবে। তা মা থেকে ডটার, ডটার থেকে ফার্দার তার ডটার তার সানদের ছড়াবে, বাট কখনো ছেলে থেকে ছড়াবে না। সো এক্ষেত্রে যে বলা হয়েছে তার বাবা আক্রান্ত হয়েছে, পার্টনার, হ্যাঁ ঠিক আছে? তো সেক্ষেত্রে বাবা থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে আক্রান্ত 0%, যেহেতু আমরা বলছি ছড়াবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই মিলাস সম্বন্ধে একটু ভালো পড়াশোনা করে জানতে হবে যে মিলাসটা কি জিনিস, হ্যাঁ ঠিক আছে? তো মিলাস তো আমরা অলরেডি পড়াশোনা, তো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আদার কি ডিসঅর্ডার গুলো আছে বাকিগুলো একটু পড়াশোনা করে আমাদেরকে পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট।
মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স ডিসঅর্ডার গুলা পরীক্ষার জন্য আমরা পড়বো, ঠিক আছে। সো এখানে কোশ্চেনটা হচ্ছে তাহলে মিলাস হলো, ঠিক আছে। তো মিলাসের মধ্যে কি কি আমরা কম্পোনেন্ট আমরা জানি তো, মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি। এখানে বেসিক্যালি যে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে বলেন তো, মাইটোকন্ড্রিয়া রিচ আমাদের সেলে আছে প্যানক্রিয়াস, একটা হেপাটোসাইট, মাসেলে থাকে। সো এখানের মধ্যে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি ডেভেলপ করে, এখানের মধ্যে এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, মায়োপ্যাথি ডেভেলপ করে, সাথে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। কারণ এই ল্যাকটিক অ্যাসিড তো এখানে তৈরি হবে, একটা অ্যানারোবিক গ্লাইকোলিসিস হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়া এখানে আক্রান্ত, মাইটোকন্ড্রিয়া অ্যারোবিক গ্লাইকোলিসিস হয় বেসিক্যালি আমরা জানি। যেহেতু মাইটোকন্ড্রিয়া যেহেতু আক্রান্ত, সেখানের মধ্যে অ্যারোবিক গ্লাইকোলিসিস হবে না, অ্যানারোবিক গ্লাইকোলিসিস বেশি বেশি হবে, যার কারণে কি হবে, ইনক্রিজ ল্যাকটেট লেভেল ব্লাডে বাড়বে। হ্যাঁ, সো পেশেন্টের সিজার হবে। আর এই ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের, আমরা অলরেডি যেগুলো বলেছি এগুলো আমাদেরকে একটু জানতে হবে। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ডিজিজটা কিন্তু ইউজুয়ালি এজ 40 নিচে ইউজুয়ালি ডেভেলপ করে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে পরীক্ষার জন্য ম্যাটারনাল ইনহেরিটেন্স ডিসঅর্ডার মানে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারটা জানতে হবে, ঠিক আছে। ওকে, সো এগুলো হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আমরা জানি সবাই, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে পোর জেনোটাইপ ফেনোটাইপ কোরিলেশন। আপনাকে এটা জিনিসটা জানেন, হোয়াট ইজ দ্য জেনোটাইপ ফেনোটাইপ? জেনোটাইপ হচ্ছে ধরেন আমার জেনেটিক সাসেপ্টিবল, আমার জিনের মধ্যে মিউটেশন আছে। আর ফেনোটাইপ হচ্ছে আমার ফিজিক্যাল এক্সপ্রেশন, আমি কি পরিমাণ ডিজিজটা আমার শরীরের মধ্যে এক্সপ্রেশন করছে ফেনোটাইপিক্যালি। আমরা জেনেটিক্যালি সবাই আমরা ধর সাসেপ্টিবল যে ডিজিজটা আছে, কিন্তু ফেনোটাইপিক্যালি তার কিন্তু ডিফারেন্ট হতে পারে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোরিলেশন কিন্তু সবার সেম হবে না। 7টা বাচ্চার হলো 5টা বাচ্চা হয়তো বা কিছু ডিজিজ ম্যানিফেস্টেশন আছে, কারো কারো না থাকতে পারে, বাট দে ক্যারি দ্য ডিসঅর্ডার, ঠিক আছে। জেনেটিক্যালি তাদের মধ্যে ডিজিজ রয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আরেকটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি কেন? কারণ এই পরীক্ষার সময় দেয় যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের মধ্যে কমন একটা ফাইন্ডিং হচ্ছে রেগেট ফাইবারগুলো পাওয়া যায়। হ্যাঁ, রেগেট ফাইবার পাওয়া যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, লেবার অপটিক অ্যাট্রফি, আরটা হচ্ছে আপনার মিলাস আমরা বলছি, আর এমআরএফ সিনড্রোম আছে, আর হচ্ছে কিরান সেরি সিনড্রোম আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার কিন্তু জানতে হবে, কিন্তু আমি আবার বলতেছি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের জিনিসটা জানতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3। হ্যাঁ, কোশ্চেন 3টা খুব, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম বায়োস্ট্যাটস। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ পরীক্ষার সময় বায়োস্ট্যাট থেকে আপনাদের এক্সামে 3 থেকে 4টা কোশ্চেন আসবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি স্পেসিফিটি, এখান থেকে পরীক্ষা থাকবে, কোশ্চেন কমনলি থাকে পরীক্ষার জন্য, ঠিক আছে। আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট আমরা এটা বলে দিব আপনাদেরকে। হ্যাঁ, তো এখানে যে কোশ্চেনটা চেয়েছে যে একটা পেশেন্টের টোটাল পেশেন্টের স্ট্রোকের সার্ভাইভাল রেট দেখবো, রাইট। এখন আপনাদের এখানের মধ্যে দুইটা গ্রুপ করা হয়েছে। 2000 পেশেন্ট আমাদের হাতে আছে যাদের ইস্কিমিক স্ট্রোক ডেভেলপ করেছিল। 800 থেকে মানে 800 কে নিউ ড্রাগ দেওয়া হয়েছে, আর হচ্ছে প্লেসিবো দেওয়া হয়েছে 1200 কে, রাইট। তো এখানে আমরা 1 মাস স্টাডি করার পরে দেখলাম যে তাদের সার্ভাইভাল রেট দেখলাম, ঠিক আছে। যাদের আমরা যে ওষুধ দিয়েছিলাম তাদের মধ্যে 40 পেশেন্ট মারা গিয়েছে, আর যাদের ওষুধ দেই না তাদের 120 পেশেন্ট মারা গিয়েছে, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ NNT, মানে কি? নাম্বার নিডেড টু ট্রিট, টু এক্সক্লুড, টু ইনহিবিট ব্যাড আউটকাম, মানে কি? ধরেন আপনি একটা ড্রাগ দিবেন, আমি ধরেন 20 জন পেশেন্টকে ড্রাগ দেওয়ার পরে একটা পেশেন্টের তার এই কি হলো, তার স্ট্রোক প্রিভেন্ট হলো নাম্বার বাই 1। তো হাউ মেনি পেশেন্টকে আমার ড্রাগ দেওয়া লাগবে? এটা হচ্ছে NNT। NNT যদি 10-এ কম হলে খুবই ভালো, তাহলে আমাদের NNT হিসাব আছে। তো বেসিক পরীক্ষা সে NNT-টা। হ্যাঁ, তো NNT এখন কত আসতে পারে আপনাদেরকে ধারণা কি? এটা কোশ্চেনটা হিসাব করতে বের করতে পারেন? তো আমরা NNT বের করার জন্য দুটো সূত্র আছে, আমাদের জানি না এই সূত্রটা কি আমরা বলেন তো। এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইভেন্ট রেট ডিভাইডেড বাই এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট, একটা জিনিস আমাদের বের করতে হবে, CER। হ্যাঁ, CER মাইনাস এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইভেন্ট রেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় অ্যাবসোলুট রিস্ক রিডাকশন। হ্যাঁ, তো ARR, ঠিক আছে। তো এই জিনিসটা বের করার জন্য আমাদের কন্ট্রোল ইভেন্ট রেট আর হচ্ছে এক্সপেরিমেন্ট ইভেন্ট রেট, এখানে যদি কন্ট্রোল ইভেন্ট রেট আমরা ভাগ করি, পেশেন্ট 120/1200 ডিভাইডেড মাইনাস ওইখানে হচ্ছে 40/800, ঠিক আছে। এটা বের করার পরে যেই জিনিসটা আসবে সেটাকে 1 - ARR, ঠিক আছে। তাহলে 1 হবে এটা। তো এটাকে বলা হয় NNT বলা হয়, ঠিক আছে। তো পরীক্ষার জন্য এত বড় সূত্রটা আপনারা কিভাবে মনে রাখবেন, খুব ইজি কিন্তু। কন্ট্রোল ইভেন্ট রেটটা আগে কেন আনছি আমি? হ্যাঁ, আমরা কি দেখবো এখানের মধ্যে? অ্যাবসোলিউট রেট রিডাকশন দেখবো। আমরা তো এক্সপেরিমেন্টাল যাদেরকে দিচ্ছি তাদের ভালো হবেই, ঠিক না? যাদের ড্রাগ দিচ্ছি তাদের কি হবে, আউটকাম খুব বেটার হবে। এজন্য ওইটা কি নেগেটিভ ফেজে থাকবে, ঠিক আছে। আর কন্ট্রোল ইভেন্ট রেটটা আমাদের সামনে থাকবে।
যদি আমরা যদি বলতো অ্যাবসলিউট রিস্ক ইনক্রিজ হতো ARI, তখন কিন্তু আমাদের ইকুয়েশন উল্টা হতো। এক্সপোনেন্ট ইভেন রেটটা আগে হবে মাইনাস CER হবে। এক্ষেত্রে কিন্তু সবসময় যদি NNT চায়, আমাদের টার্গেটটা কি রিডাকশন রেট কমানো, মানে পেশেন্টের কি পরিমাণ আউটকাম ইমপ্রুভ হবে। আমরা যে ড্রাগ ট্রিটমেন্ট দিই, কয়টা পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার পরে একজনকে সার্ভাইভাল বাড়াতে পারে, একজনকে ফার্দার স্ট্রোক প্রিভেন্ট করতে পারে, সেটা হচ্ছে NNT। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সূত্রটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এখানে আনসার 20 হয়। ঠিক আছে, সো এখানের মধ্যে আমি অলরেডি সূত্র আপনার দেখিয়েছি। এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য এই জন্য দেওয়া হয়েছে। NNT দিয়ে কয়েকটা কোশ্চেন আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, কোশ্চেন 4 এটা হচ্ছে একটা কোশ্চেন, জেনেটিক কোশ্চেন। দেখেন এখানের মধ্যে এপিস্টেন বারবারাস একটা ইনফেকশন আছে, পেশেন্ট পজিটিভ পাওয়া গিয়েছে, তাদের স্টার স্কাই অ্যাপিয়ারেন্স হয়েছে। তো স্টার স্কাই অ্যাপিয়ারেন্স মানে কি, গ্রানুলস কি, বার্কেট লিম্ফোমা, তাই তো আমরা পড়ছি এটা। আফ্রিকাতে কোন লিম্ফোমা হয়, বার্কেট লিম্ফোমা হয়। তাদের মধ্যে কোন মিউটেশন বেশি হয়, CMIC। হ্যাঁ, বাকিগুলো তো না, ABL BCL2 রেস রেট এগুলা না। সো CMIC আমাদের জানতে হবে, কিন্তু দিসগুলো অনকোজিন বলা হয়। ঠিক আছে, তো এই অনকোজিন গুলো আমাদের কিন্তু পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এই কয়টাই অনকোজিন মুখস্থ করে ফেলবেন, এটা আসলে বোঝানোর কিছু নাই। এটা তো জিন, আপনারা জানেন যে ABL জিনের মধ্যে যদি কোনো কারণে মিউটেশন হয়, তাহলে অনকোজিনটার কারণে CML ডেভেলপ করবে। CMIC, NMIC, BCL2 এগুলো পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসবে। আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসে যে মিউটেশন ট্রান্সলোকেশন 8 8 14 11 17 14 18, ট্রান্সলেশন গুলো খুব ইম্পর্টেন্ট বক্স পরীক্ষার জন্য, এগুলো বক্স করে পড়ে নেবেন যেন পরীক্ষায় আনসার করতে পারেন। সো এটা কিন্তু মুখস্থ কোশ্চেন, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন 5 যদি আমরা চিন্তা ভাবনা করি, যেটা কি কোশ্চেন দিয়েছি আমি, which of the following condition is inherited autosomal dominant variation। এর কোশ্চেন দেওয়ার উদ্দেশ্যটা কি, অটোসোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, রিসেসিভ ম্যাট্রিকুলার ডিসঅর্ডার গুলা পরীক্ষার জন্য একটা কোশ্চেন এখানে আসতে পারে। এগুলো আপনি টোটালি যে কমন নামগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা যদি চিন্তা ভাবনা করি, আমরা তো কমন সূত্র তো জানি না সবাই। স্ট্রাকচারাল ডিজিজ কমনলি কি হয়, অটোসোমাল ডমিনেন্ট। আর হচ্ছে তোমার, আরটা হচ্ছে আপনার যেগুলো এনজাইমেটিক ডিজিজ, এনজাইম ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে হয় রিসেসিভ হয়, তাই তো। কিছু এক্সেপশনাল আছে, যেমন ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরিমা, এটা যদিও এটা এনজাইমেটিক মেটাবলিজম রিসেপ্টর ডিফেক্ট, বাট ইট ইজ অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, রাইট। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু এক্সেপশনটা জেনে নিতে হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমার মনে হচ্ছে যে আনসার কি হতে পারে, টিউবার স্ক্লেরোসিস। আমরা পড়ছি না পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কয়েকটা স্কিন কন্ডিশন নাম, শাগরিন প্যাচ, হ্যাঁ, টিউবার, অ্যাডেনোমা সেবাকাম। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করে নেবেন, পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট, টিউবার স্ক্লেরোসিস। আর পার্ট টু পরীক্ষার জন্য এখানে বেসিক্যালি এমআরআই একটা স্ক্রিন এমআরআই দেওয়া হয়, ইমেজিং হিসেবে আসে পরীক্ষার জন্য। হ্যাঁ, সো আমরা এইখানে এই জিনিসগুলো আমাদের একটু জানা সবাই, ঠিক না, যে অটোসোমাল রিসেসিভ কন্ডিশনটা কি, এটা মেটাবলিক ডিসঅর্ডার, রাইট। বেসিক্যালি কি মেটাবলিক মানে কি, এনজাইমেটিক ডিফেক্ট, যত এনজাইম ডেফিসিয়েন্সি, আর এটা হচ্ছে আপনার দুইটা ক্রোমোজোমই আপনার থাকা লাগবে না, একটা হলে ক্যারিয়ার বলি, দুইটা হলে আমরা বলবো ডিজিজ কন্ডিশন বলবো, তাই তো। সো এখানের মধ্যে কিছু কন্ডিশন এক্সেপশনাল আছে, আমরা জানি যে এটা হচ্ছে যেমন গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, হান্টার সিনড্রোম। হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলো কি মেটাবলিক কন্ডিশন। ঠিক আছে, আমরা জানি। আর হচ্ছে তোমার হাইপারলিপিডিমিয়া এন্ড হাইপোক্যালমিক প্যারালাইসিস, এগুলো হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। ঠিক আছে, তো হান্টার ডিজিজ আর গ্লুকোজ 6 ডেফিসিয়েন্সি এগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু মেটাবলিক কন্ডিশন, বাট এগুলো হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, এক্স লিঙ্ক ডিসঅর্ডারের জন্য আমরা মুখস্থ করছি ABCDEFGHI না, এগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, A ফর বিটা লাইপোপ্রোটিনিমিয়া। হ্যাঁ, হ্যাঁ, B ফর কি বলবেন, এগুলো D ফর BMD। হ্যাঁ, ব্যাচের মাস্কুলার ডিস্ট্রফি, D ফর DMD। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, সো এগুলো একটু মুখস্থ করে আপনারা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। স্ট্রাকচার গুলো কোনগুলো, নর্মালি যেগুলো আপনার এই স্ট্রাকচার ডিফারেন্সিস থাকে, বাট এক্সেপশনাল কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, যেমন অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেসিয়া, হ্যাঁ, আর হচ্ছে ফ্রেডি অ্যাটাক্সিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু স্ট্রাকচারাল হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, কিন্তু ইট ইজ নট অটোসোমাল ডমিনেন্ট। ঠিক আছে, তো কোশ্চেন 6, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়োস্ট্যাট থেকে পরীক্ষা কোশ্চেন এসে থাকে আপনাদের। এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে কোন প্যারামেট্রিক টেস্ট গুলো কোথায় করবেন। আমরা জানি প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, দুইটা টেস্ট আছে, ঠিক না। প্যারামেট্রিক টেস্ট মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার যাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে। হ্যাঁ, আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন জানি তো না, যাদের মিন মোড মিডিয়ান সবগুলো কিন্তু লাইভ ইন 50% রেঞ্জের মধ্যে। যদি আমরা কার্ভ আঁকি, এই কার্ভটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে মানে বলা হয়
এটাকে বলা হয় বেল শেপ কার্ভ, ঠিক আছে। এটা সেন্ট্রালটা দেখবো ইকুইভ্যালেন্ট থাকবে দুই দিকে, এটাকে বলে 50% বলা হয়। তো এখানে মিন, মোড এন্ড মিডিয়ান সব কিন্তু একই জায়গায় থাকবে। ইট ইজ কল বলা হয় এটাকে বলা হয় নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। হ্যাঁ, এটা কিন্তু দুইটা ভাগ হয়, পজিটিভ স্কিউ, নেগেটিভ স্কিউ, এগুলো আমরা পরে বলবো। তো এইখানের মধ্যে বেসিক্যালি বলা হয়েছে বোথ ডাটা ভেরিয়েবল আর নট নরমাল ডিস্ট্রিবিউটেড, তার মানে প্যারামিটার টেস্ট বাদ। এখানের মধ্যে ম্যাক্সিমামই প্যারামেট্রিক টেস্ট except one to say Sparman rank correlation coefficient. It is the example of the parametric biology parametric test and it is a non parametric test. যেহেতু ডাটা নরমাল ডিস্ট্রিবিউট না, সেক্ষেত্রে আমরা প্যারামেট্রিক টেস্ট করতে পারবো না। যদি নরমাল ডিস্ট্রিবিউট হতো তাহলে আমরা হয়তো প্ল্যান করতাম যেগুলোর মধ্যে যেগুলো একটা হতে পারে, বাট যেহেতু এটা ডিস্ট্রিবিউট নরমালি না, সেক্ষেত্রে আমাদের স্পারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট টেস্টটা করবো, ঠিক আছে। সো এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে এটা নরমাল প্যারামিটার টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আমাদের এক্সাম্পল হিসেবে আমরা মনে রাখবো প্যারামিটারগুলো কি, স্টুডেন্ট টেস্টগুলো স্টুডেন্ট পেয়ার্ড আনপেয়ার্ড হতে পারে, পিয়ারসন হতে পারে। আর নরমাল প্যারামিটার মধ্যে ম্যান হুইটনি আছে, উইলকক্সন আছে, আর স্পারম্যান আছে, ঠিক আছে। ওকে, সো এখানের মধ্যে দেখেন কিছু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হচ্ছে স্পারম্যানটা আর হচ্ছে কাই স্কোয়ার টেস্টটা। হ্যাঁ, দেখুন যদি কোশ্চেন আসে যে পার্সেন্টেজ এন্ড প্রপোর্শন দেখতে চাই আমি, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, কাই স্কোয়ার করবো, ঠিক আছে। আর স্পারমান ডাটাটা হচ্ছে এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না, সিঙ্গেল গ্রুপে পেশেন্ট যাদের আমরা একটা ইন্টারভেনশন দিব। সে ফর এক্সাম্পল আমরা একটা পেশেন্টকে বললাম যে আপনি 10 মিনিট দৌড়ে আসেন, এটা হচ্ছে এক্সারসাইজ। 10 মিনিট দৌড়ানোর আগে ব্লাড প্রেশার মেজার করলাম, 10 মিনিট পরে আমরা ব্লাড প্রেশার মেজার করলাম, ঠিক আছে। তো এখানে এটাকে বলা হয় এটাকে বলা হয় পেয়ার টেস্ট, পেয়ার স্টুডেন্ট পেয়ার টেস্ট বলা এটাকে। হ্যাঁ, আর যদি এটা হচ্ছে সেম গ্রুপ, কিন্তু যখন একই গ্রুপ পেশেন্টকে, এখন দেন দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপে এসে আপনার ধরেন ব্লাড প্রেশার দেখবো, আর পেশেন্টের গ্রুপে দেখবো আপনার ধরেন গ্লুকোজ লেভেল দেখবো, তাই এটা হচ্ছে বলে টু ডিফারেন্ট গ্রুপ। তখন আমরা কি করব, যদি বেল শেপ কার্ভ থাকে, নর্মাল ডিস্ট্রিবিউট ডাটা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কি করব, আনপেয়ার ডাটা আমরা স্টুডেন্ট টেস্ট করতে পারি, ঠিক আছে। ওকে, এন্ড কোশ্চেন 7 এর মধ্যে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটা পেশেন্টের হার্ট ফেলিওর আছে, হার্ট ফেলিওর কি আছে, সিভিয়ার হার্ট ফেলিওর আছে। কেন কি বুঝলাম আমি, তার হচ্ছে অ্যান্টিপ্রোবিএনপি অনেক হাই, এবং হচ্ছে তার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইএফ 30% মতো আছে, তাই তো। তো আমরা স্টার্ট এম্পাগ্লাইফ্লোজিন, আপনাদের পরীক্ষা হার্ট ফেলিওর খুবই ইম্পর্টেন্ট। হার্ট ফেলিওর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। তো এম্পাগ্লাইফ্লোজিন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আমরা ইউজ করি। সেক্ষেত্রে আমরা এম্পাগ্লাইফ্লোজিন শুরু করলাম। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ এম্পাগ্লাইফ্লোজিন, মানে হোয়াট ইজ দ্য সাইড অফ অ্যাকশন। তো আমরা জানি কি এম্পাগ্লাইফ্লোজিন কোন গ্রুপের ড্রাগ, SGLT2 ইনহিবিটর, SGLT2 ইনহিবিটর না, এটা কই থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থাকে কিডনি, তাই তো। তো এখানে কাজ করে গ্লুকোজ 90% গ্লুকোজ অ্যাবজর্পশন ফ্রম বায়ার দিস রিসেপ্টর, বুঝছেন। সুতরাং যখন আমরা এম্পাগ্লাইফ্লোজিন অ্যাড করব, সেই গ্লুকোজটা অ্যাবজর্পশন হবে না, ব্লাড থেকে গ্লুকোজ কমে যাবে, আলটিমেটলি পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোল। এম্পাগ্লাইফ্লোজিন শুধু কিন্তু ব্লাড সুগার কমায় না, এটা কিন্তু ব্লাড লিপিড কমায়, ব্লাড প্রেশার কমায়, আর এটা মেটাবলিক যে ফ্যাটি লিভার ডিজিজ আছে ওইটা কিন্তু ইমপ্রুভ করে। সো এটা কিন্তু অনেকগুলো রোল আছে। আর ইন্টারেস্টিং কারণ হচ্ছে আপনারা তো জানেন না যে এম্পাগ্লাইফ্লোজিন পেশেন্ট কিন্তু হার্ট ফেলোরে উইদাউট ডায়াবেটিস আর ইউজ করা যায়, এটা হার্ট ফেলোর ড্রাগ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এটা মাল্টিপল রোল আছে এটা, ঠিক আছে। ওকে, সো এটা আমরা ডিটেলস আপনারা অলরেডি জানেন, আমরা একটু আগে। হ্যাঁ, কোশ্চেন 8। হ্যাঁ, তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সার্ভাইভাল রেট। দেখেন এখানে আমরা হ্যাজার্ড রেশিও মানে কি, সার্ভাইভাল রেট দেবো আমরা, ঠিক আছে। সো এখানের মধ্যে একটা পেশেন্টকে আপনার সার্ভাইভাল দেখতে যাচ্ছি আমরা কম্বাইন্ড কেমোথেরাপি দেওয়ার পরে তাদেরকে দেখা গেল যে কম্বাইন্ড থেরাপি অ্যালোন, কম্বাইন্ড থেরাপি দেওয়ার পরে 70% মানে 0.7% তাদের মর্টালিটি রেট হ্যাজার্ড রেশিও, ঠিক আছে। তো এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল কিন্তু আপনার অনের মধ্যে আছে। অনের মধ্যে থাকা মানে এটা হচ্ছে আপনার রেজাল্টটা ভালো। কনফিডেন্স যদি অন ক্রস করে এটা টেস্টটা ভালো না। হ্যাঁ, এই জন্য সিআইটা সবসময় খেয়াল করবেন যখন এর স্ট্যাটিস পড়বেন। সিআই যদি কনফিডেন্স ইন্টারভ্যাল যদি অনের মধ্যে থাকে তাহলে ভালো। হ্যাঁ, মানে কোনো কারণে ওয়ান ক্রস করা মানে ডাটা এদিকে কিছু ডাটা ওইদিকে কিছু ডাটা, মানে এই ডাটাটা ঠিক না, ঠিক আছে। এখানে আমরা সার্ভাইভাল রেট কত পাবো, এটা নিয়ম হচ্ছে সোজা সূত্র রয়েছে 1 - 0.7 মানে 30%। তার মানে কি, তো কম্বাইন্ড কেমোথেরাপি লোয়ার মর্টালিটি রিস্ক কত পার্সেন্ট, 30%, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো আমরা 1 - 0.7 দিয়ে ভাগ করে ফেলবো, ঠিক আছে, মানে মাইনাস করবো, বিয়োগ করবো, ঠিক আছে, সাবস্ট্রাক্ট করবো। তো এটা হচ্ছে আমরা কম্বাইন্ড থেরাপি 30% আমরা রিডাকশন করতে পারে, ঠিক আছে। এটা বলা হ্যাজার্ড রেশিও বলা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সার্ভাইভাল রেট দেখার জন্য ইউজ করি, ঠিক আছে। পরীক্ষা যে আসতে পারে, তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য
hazard ratio to used when analyzing survival rate, হ্যাঁ? ওকে, কোশ্চেন 9 দেখেন, এটা কোশ্চেনটা ইজি আছে, কোশ্চেন খুব কঠিন কোশ্চেন না। এখানে হচ্ছে আমরা পেশেন্টকে কি করব, পেশেন্টকে একটা কি করলাম এখানে, উইদিন ফিউ মিনিট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট ডিসপ্লে ফিচার অফ রিজেকশন অ্যান্ড সো ডোনার কিডনি রিমুভ। এখানে যে ট্রান্সপ্ল্যান্টের কোশ্চেনটা আসছে, তো ট্রান্সপ্ল্যান্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কেন এখানের মধ্যে, কারণটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্টের পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। ট্রান্সপ্ল্যান্ট কয় ধরনের হতে পারে, হাইপার একুইট রিজেকশন, হাইপার একুইট রিজেকশন মানে কি অ্যাট দ্য টেবিল, ওটি টেবিলে। যদি কোনো পেশেন্টের ট্রান্সপ্ল্যান্টেশনটা ওটি অবস্থায় দেখলেন যে ব্লাড, আপনি যখনই হোয়েন টু গিভ অ্যানাস্টোমোসিস, যখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলেন, কিডনি কালো হয়ে গিয়েছে, কিডনির কালো হয়ে গেছে মানে এটা ইমিডিয়েট অ্যাকশন হয়েছে, তার মানে হচ্ছে এটা বলে হাইপার একুইট রিজেকশন বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে একুইট রিজেকশন আছে, ক্রনিক রিজেকশন আছে, ঠিক আছে। এগুলো টাইম ডিউরেশন মনে রাখতে হবে। তো এই পেশেন্টকে দেখেন 2 মিনিটের মধ্যে ইমিডিয়েট আফটার ট্রান্সপ্লান্টেশন পেশেন্টটা খারাপ হয়ে গেছে। এটা হোয়াট দ্য রিজন, আন্ডারলাইং কজ কি? আন্ডারলাইং কজ একটাই, যে পেশেন্টের মেবি প্রি ফ্রম অ্যান্টিবডি ছিল। প্রি ফ্রম অ্যান্টিবডি এই জন্য আমরা এইচএলএ ম্যাচিং করিনি। আমরা এইচএলএ ম্যাচিং করার উদ্দেশ্য এটাই কিডনি ট্রান্সপ্লান্টেশনে, যে এইচএলএ ম্যাচিং করে যদি না ম্যাচিং হয় তাদের ট্রান্সপ্লান্ট হওয়ার সম্ভাবনা, মানে রিসার্চ ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপ্লান্টটাকে রক্ষা করার জন্য আমরা এইচএলএ ম্যাচিং করে নিব। তো কোন কারণে প্রি ফ্রম অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি সোর্স কি, প্লাজমা সেল মানে বি সেল থেকে তৈরি হয়েছে, তাই তো। এটা কোশ্চেনটা হচ্ছে ইমিউনোলজি কোশ্চেন থেকে আসছে, যে কোন সেল মিডিয়েট এটা রিঅ্যাকশন হয়েছে, তার মানে আনসার হবে বি সেল, ঠিক আছে। সো এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের কি জানতে হবে, হাইপার রিজেকশন, একুইট রিজেকশন, ক্রনিক রিজেকশন, কোন টাইম কোনটা হয়, এবং কোন ইনফেকশন কোন টাইমে হয়, ঠিক আছে। এগুলো একটু কিডনিতে আপনারা পড়ছেন, আর একটু ভালো করে পড়ে নেবেন। ওকে, কোশ্চেন 10, কোশ্চেন 10 এর মধ্যে বেসিক্যালি এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে হচ্ছে ফোম সেল নাকি কি বলে, করোনারি ডিজিজ প্লাগ ফর্মেশন হয়। করোনারি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ কে করে, আমরা জানি কোন সেল করে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাক্রোফেজটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানের মধ্যে ফোম সেল, এটাকে বলা হয় ফোম সেল বলা হয়, হ্যাঁ। যখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ কিন্তু এট দ্য এজ অফ 10 এ শুরু হয়। আপনার লাইফস্টাইল মডিফিকেশনের উপর ডিপেন্ড করতেছে সেটা কি পরিমাণ প্রোগ্রেস করবে কি করবে না। সেখানের মধ্যে আমরা ফোম সেলের মধ্যে এলডিএল যে রিপিটটা আছে না, ব্যাড কোলেস্ট্রল এলডিএল, এলডিএল অক্সিডাইজড হয়ে লিপিড ঢুকে ও ফোম সেল ঢুকে, ম্যাক্রোফেজ ঢুকে। ওখানের মধ্যে ফাইব্রাস সেল আসে, কিছু কিছু স্মুথ মাসেল সেল আসে, proliferation হয়ে টু ফ্রম ফুজিফ্রম একটা সোয়েলিং ডেভেলপ করে, যেটার কারণে ব্লাড ফ্লো কমেছে, আলটিমেটলি কোনো কারণে শিয়ার টিয়ার একটা ট্রাম আছে, কোনো কারণে হাই ব্লাড প্রেশার, কোনো স্ট্রেসফুল কন্ডিশন। তো যেহেতু এটা আপনার ব্লাড ভেসেল তো এটা না, তো যখন এটা প্লাকটা ফর্মেশন এরকম বুঝছেন, তো কোন কারণে যদি ব্লাড প্রেশার খুব বেশি এক্সেস হয়ে যায়, অথবা কোনো কোনো ইন্টারভেনশনের কারণে এখানে শিয়ার টিয়ার হয়। টিয়ার হওয়ার কারণে কি হয়, আলটিমেটলি এখানে ব্লাড ঢুকে পড়ে, ব্লাড ঢুকে লাগে আর মানে কি প্লাকটা কি হয়, এক্সপ্যান্ড হয়। প্লাক এক্সপ্যান্ড হলে পুরো আর্টারি ব্লক হয়ে যায়। দিস ইজ কল্ড একুয়েট করোনারি সিনড্রোম, ঠিক আছে। পুরো আর্টারি ব্লক হয়ে গেছে, যেমন করোনারি আর্টারি পুরো ব্লক, তার মানে দিস ইজ কল্ড একুয়েট করোনারি সিনড্রোম। এটা কালপিট কোনটা, ম্যাক্রোফেজ। আর কে সাথে কে সাহায্য করে, এলডিএল, ঠিক আছে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা জানতে হবে। ওকে, সো আমরা এটা জানলাম। ওকে, কোশ্চেন 11, হ্যাঁ। এখানে কি চেয়েছি আমরা এখানের মধ্যে, ওকে, পেশেন্টে কি নিয়ে আসছে, হিমোপ্রিস নিয়ে আসছে। 20 ইয়ার্স মেল পেশেন্ট, হিমোপ্রিস ফ্যাটিক এন্ড ওরসিন ডিজনে। পরীক্ষার জন্য কিন্তু নিউমাটোলজি কোশ্চেন টু মাচ ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে বাসকুলাইটিস, আনক্যাসড বাসকুলাইটিস, ওয়েগনার গ্লোমেরুলোসিস, মানে খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আনকা পজিটিভ আনকা নেগেটিভ, আর হচ্ছে গুড পাসিভ সিনড্রোম, জিপিএস সিনড্রোম, হ্যাঁ, অথবা এন্টিজিবিএম অ্যান্টিবডি সিনড্রোম। এখানের মধ্যে দেখেন কোশ্চেনটার ক্লুটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কি ওয়েগনার্স গ্লোমেরুলোসিস নাকি ইজিপিএ নাকি এটা এন্টিজিবি অ্যান্টিবডি ডিজিজ। কোশ্চেন চেয়েছে যে পেশেন্টের 5 ডেজ হিস্ট্রি, শর্ট হিস্ট্রি, তার হিমোপ্রেসিস ফ্যাটিক ওরসিন ডিজনি আছে, তাই তো। নো হিস্ট্রি অফ দ্য নেজাল কনজেশন নাই, ফিভার এন্ড ইনফেকশন, তার মানে কি এক্সক্লুড, এক্সক্লুড কি করছে, জিপিএ বাদ দেওয়া হয়েছে, এটা বলা উদ্দেশ্য এটাই। সিগারেট স্মোকিং খেয়েছে, সিগারেট খেলে কি হয়, অ্যান্টিজিম অ্যান্টিবডিজের প্রোগ্রেশন বাড়তে পারে, রিস্ক ফ্যাক্টর, ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। ব্লাড প্রেশার মোটামুটি ওনার একটু হাই আছে, সিচুয়েশন ভালো আছে। আচ্ছা, কোশ্চেন যদি আরেকটা এখান থেকে আসে, যদি আমরা এখানে রেসপিরেটরি একটা কোশ্চেন হতে পারে এখান থেকে, কি কোশ্চেন হবে, যে পেশেন্টের ডিএলসিও, হ্যাঁ, আর কেসিও কি অবস্থা হবে। এখানে ডিএলসিও কিন্তু বাড়বে, যে কোনো হেমোরেজ, হেমোরেজ, পলিসাইথেমিয়া, আর্টারি ভেনাস ম্যালফরমেশন যদি পার্মানেন্ট ভেসেলে থাকে, তাহলে সেই পেশেন্টগুলোর কি হবে, আলটিমেটলি তাদের ক্ষেত্রে কিন্তু চান্স অফ ইনক্রিজ ডিএলসিও বাড়তে পারে। তো এটা দুটো কোশ্চেন হতে পারে ফিজিওলজি, একটা হচ্ছে আপনার ইনক্রিজ ডিএলসিও, আর এখানে যে কোশ্চেনটা আসছে যে আমরা এক্সরে পেয়েছি, বায়োলেটারাল পেয়েছি অপোজিট, তার মানে হেমোরেজ হয়েছে, ঠিক আছে। ওকে,
তাহলে আমরা ক্রিয়েটিন লেভেল ভেরি হাই, মানে একেই থাকবে। মনে রাখবেন ভাস্কুলার ডিজিজ গুলো ইউজুয়ালি ইনভলভ বোথ কিডনি এন্ড লাং। হ্যাঁ, এটা বলা হয় রেনো পালমোনারি সিনড্রোম বলা হয়, ঠিক আছে। সো ইউরিনালাইসিসে আমাদের পেয়েছি হেমাচিরপুনি থাকবে। কোশ্চেন হচ্ছে হুইচ অ্যান্টিবডি ইজ মোস্ট লাইকলি টু বি প্রেজেন্ট। তাহলে এটা যে আমরা জানি টাইপ 4 কোলাজেন, টাইপ 4 কোলাজেনটা তো আপনার মানে কমন ইন রেসপিরেটরি, তারপরে হচ্ছে আপনার ইয়ার মেমব্রেন, আরটা হচ্ছে আপনার আরটা হচ্ছে কোথায়, কিডনিতে। তো এই অ্যালপোর্ট সিনড্রোম কিন্তু সেম প্যাথোফিজিওলজি, ঠিক আছে। সেই জন্য আমাদের কিন্তু জানতে হবে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কজটা কি। এটা হচ্ছে ডিউ টু অটোএন্টিবি প্রেজেন্ট ইন দ্য টাইপ 4 কোলাজেন। এখান থেকে ইম্পর্টেন্ট কি হয়, আরপিজিন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আরপিজিন কিন্তু ডিউরেশন কিন্তু 3 মাসের মধ্যে হতে পারে, 6 মাসের মধ্যে হতে পারে। রেপিডলি প্রোগ্রেসিভ রেনাল ফাংশন ফেল হতে পারে। আপনাদের স্যাম্পল কোশ্চেন দেখবেন, এটা কোশ্চেন আছে যে 6 উইকের মধ্যে পেশেন্টের ফাংশন ডিটেক্ট করছে। আর এই পেশেন্টের ট্রিটমেন্ট জানতে হবে আপনাদেরকে, ঠিক আছে। ওকে, ট্রিটমেন্ট কি দেবো, আইভিআইজি দিতে পারি আমরা, ঠিক আছে, স্টার দিতে পারি। ওকে, কোশ্চেন 12। হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে দেখেন একটা কোশ্চেন লেখা আছে নাইট্রিক গনোরিয়া আছে, তাই তো। তো কমপ্লিমেন্ট সিস্টেম থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, মোস্ট লাগলে এটাই পরীক্ষা আসে। এটা হচ্ছে কোন কমপ্লিমেন্ট সিস্টেমের ডেফিসিটের কারণে নাইজেরিয়া ইনফেকশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে C5 থেকে C9, এটা বলে বলা হয় ম্যাক। ম্যাক মানে কি, মেমব্রেন অ্যাটাক্স কমপ্লেক্স তৈরি হয় না। যেমন যে ফাইনাল যে পাথওয়ে কমপ্লিমেন্ট সিস্টেমে, সেই পাথওয়ে অ্যাক্টিভেশন না হলে সেখানে চান্স অফ ইনক্রিজ ক্যাপসুল অর্গানিজম ডিসেমিনেশন, মানে সেপ্টিসিমিয়া হতে পারে। সেক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে C5 থেকে C9 তৈরি হয় না। আর C1Q, CRS, C2 এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজের নাম কি, অ্যাসিলি, ঠিক আছে। তো আমাদের একটু জানতে হবে জিনিসগুলো একটু ভালো করে, ঠিক আছে। সো নাইসটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এটা ইমিউনোলজি কোশ্চেন, ঠিক আছে। ওকে, কোশ্চেন 13। হ্যাঁ, এখন দেখেন কোশ্চেনটা হচ্ছে আরএনএ স্প্লাইসিং কোথায় হয় বেসিক্যালি। হ্যাঁ, আরএনএ স্প্লাইসিং কোথায় হয়, আমরা আমরা এটা কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে যে সেল অর্গানেলি গুলো আমাদেরকে ফাংশন জানতে হবে। ফাংশনটা আপনাদের পরীক্ষা ক্লিনিক্যাল সিনারিওতে পরীক্ষা আসবে। হ্যাঁ, পরীক্ষা সিনারিও কি ক্লিনিক্যাল কোশ্চেন সিনারিও আসবে, যে আপনাদের বড় সিনারিও দেওয়ার পর বললো যে কোন অর্গানেল ইনভলভ হতে পারে। যেমন এখানে হচ্ছে আরএনএ স্প্লাইসিং। তো আমরা তো জানি জেনেটিক ট্রান্সক্রিপশন এগুলো কোথায় হয়, আরএনএ স্প্লাইসিং এগুলো হয় নিউক্লিয়াসে, ঠিক না। প্রোটিজমে কি হয়, প্রোটিজম আপনাদের কি হয় মনে আছে, লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো ব্রেকডাউন হয়, ঠিক না। লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো ব্রেকডাউন প্রোটিজমে, ঠিক আছে। রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা, ঠিক আছে। ওকে, রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। আর রাফ গুলো এখানে প্রোটিন তৈরি হয়, স্মুথের মধ্যে তৈরি হয়, লিপিড তৈরি হয়, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে সেল অর্গানেল গুলো জানা যে কোনটার ফাংশন কি। পরীক্ষার সময় লাইসোসোমের ফাংশন আসতে পারে, কারণ লাইসোসোম স্টোরেজ ডিসঅর্ডার অনেকগুলো আছে। সেগুলো একটা সিনারিও দিয়ে বলবে হুইচ অর্গানেল ইনভলভ ইন দিস কন্ডিশনস, তার মানে কি হবে, লাইসোসোম হবে অ্যান্সারটা, ঠিক আছে। প্রোটিওজম পরীক্ষার সময় আসতে পারে, একটা কোশ্চেন পরীক্ষা প্রায় সময় এসে থাকে যে অ্যাড্রেনোলিউকোডাস্ট্রফি কোন ডিসঅর্ডার হয়ে থাকে, আমরা এটা পরে পড়াবো। সো এই জন্য আমাদের এই কোশ্চেনটা খুব পরীক্ষার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা আসি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে ইস্যু হচ্ছে আপনাদের মাইটোকন্ড্রিয়া জানা দরকার নেই আপনাদের। এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন পরীক্ষার আগে জেনে যাবেন যে এন্ডোপ্লাজমিক কাজ কি, গলজি অ্যাপারেটাসের কাজ কি আলটিমেটলি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। তো ডিএনএ তাহলে নিউক্লিয়াসের কাজ কি, ডিএনএ মেইনটেনেন্স, আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ স্প্লাইসিং করতে পারে এখানে, ঠিক আছে। ওকে, কোশ্চেন 14টা এখানে আমরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সময় হিমোফিলিয়া পরীক্ষা আসলে আমরা মনে করি মেল ডিসঅর্ডার, বাট এটা ফিমেল হতে পারে, এটা কিন্তু আমাদের জানাই নেই, আমাদের মাথা থেকে আউট হয়ে যায়, এক্সামের সময় একটু ঝামেলা হয়ে যায়। এক্স-লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার ইউজুয়ালি মেলের হবে, বাট এক্সেপশনাল কখন হবে, যদি কোনো কারণে 45X0 হয়, তাহলে ফিমেলদের একটা ক্রোমোজোম কম হতে পারে ডিউ টু টার্নার সিনড্রোম অর লায়নাইজেশন অর ডিউ টু ইনএক্টিভেশন, স্পন্টানিয়াস ইনএক্টিভেশন হতে পারে, ঠিক আছে। তো সেই কন্ডিশনগুলোতে আপনাদের পেশেন্টের বাচ্চাদেরও ফিমেলদেরও আপনার হিমোফিলিয়া হতে পারে, মানে এক্স-লিঙ্ক ডিসঅর্ডার হতে পারে, ঠিক আছে। মাথায় রাখতে হবে তাদের কোনো কন্ডিশন আছে কিনা। সো এটা ডায়াগনোস কি আপনাদের, এটা হচ্ছে টার্নার সিনড্রোম। বাইকগুলো তো মিলতেছে না, ঠিক না। ওকে, কোশ্চেন 15 এখানে উদ্দেশ্য হচ্ছে যে একটা পেশেন্টের কি কোশ্চেনটা আছে এখানের মধ্যে, কনজেনাল কার্ডিওলজি ক্লিনিক আসছে, ঠিক না। কার্ডিওলজি ক্লিনিকে কনজেনাল হার্ট ডিজিজ আছে, ঠিক না, কার্ডিওমায়োপ্যাথি আছে, এই জন্য আসছে। ইনহেরিটেড লাইসোসোম স্টোরেজ ডিজিজ নিয়ে আসে। সো সে প্রেজেন্ট উইথ acute pain crisis in his hand and feet, reduced sweating and corneal opacity, angiokeratoma আছে, angiokeratoma, reduced sweating,
এন্ড হচ্ছে আপনার কর্নিয়াল অপাসিটি আছে, তার ট্রিটমেন্ট দিয়েছে, এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। তাহলে এইটা ডিজিজটা কোন ধরনের ইনহেরিটেড ডিসঅর্ডার? আপনি বলতে পারেন হোয়াট ইজ ডায়াগনোসিস কি এটা? ডায়াগনোসিস কি? আপনার কি শুন একটা নাম আছে ফেব্রি ডিজিজ, পড়ছেন না এটা? এটা খুব, এটা কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট একটা ডিজিজ, ঠিক আছে? তো এই যে ক্লাসিক্যাল প্যাটার্ন গুলো বলছে, ঠিক আছে, একটু পেনফুল ক্রাইসিস নিউরোপ্যাথি কারণ হয়ে থাকে, সাথে হচ্ছে আপনার কর্নিয়াল অপাসিটি, এনজিওকেরাটোমা। এনজিওকেরাটোমা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কতগুলো পরীক্ষার জন্য এর কোন কোন ডিজিজ পাওয়া যায়। একটা হচ্ছে প্যাসিভ ডিজিজ অফ দ্য বোন, এটা হচ্ছে আপনার ফেব্রিক ডিজিজ হতে পারে, আর হচ্ছে সিরোজান্তম ইলাস্টিকাম, এগুলোতে পাওয়া যায় কিন্তু কমনলি, হ্যাঁ। সো এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে অ্যাক্সিলারি রিসেপ্টিভ ডিসঅর্ডার গুলোর নাম জানতে হবে, এর মধ্যে ইম্পর্টেন্ট আছে ফেব্রি ডিজিজ, এফ ফর ফেব্রি ডিজিজ, জি ফর গ্লুকোজ 6 ফসফেটিডেফিসিয়েন্সি, ঠিক আছে, এস ফর হিমোফিলিয়া, আমরা এবিসিডি তে মনে রাখবো এটা সূত্র, ঠিক আছে। ওকে, তো এখানে ফেব্রি ডিজিজটা আমাদের জানতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাক্সিলারি রিসেপ্টিভ ডিসঅর্ডার, ঠিক আছে। ওকে, কোশ্চেন 16, হ্যাঁ। কোশ্চেন 16টা হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার কি কি সমস্যা নিয়ে আসছে? ক্রনিক এক্সেসিভ অ্যালকোহলিজম ইউজার আছে, তার হিস্ট্রি আছে। পরীক্ষার জন্য অ্যালকোহলিজম টু মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা কোশ্চেন পাবেনই। এটা যে কোনো ফর্ম পেতে পারেন, একটা হতে পারে আপনার and একটা হতে পারে আপনার কি কি আমরা পড়ছি অ্যালকোহল ডিসঅর্ডারের মধ্যে, একুট ক্রাইসিস, ক্রনিক নিয়ে আসতে পারে। ক্রনিকের মধ্যে বেসিক্যালি ম্যাল নিউট্রিশন ফিচারগুলো নিয়ে আসবে, ভিটামিন গুলো ডেফিসিয়েন্সি নিয়ে আসতে পারে, ভিটামিন B1, B3, তারপরে জিঙ্ক ডেফিসিয়েন্সি, এগুলো কমনলি হয়, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, হ্যাঁ। আর একুট ক্রাইসিস নিয়ে আসতে পারে, ঠিক না? আমরা বলছি না, আমরা কনফ্লামেশন পজিটিভ থাকতে পারে, হ্যাঁ, একুট কস্টিক সাইকোসিস সিনড্রোম, আর্নিক এনকেফালোপ্যাথি, এগুলো পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এখানে আপনাদের সে নিয়ে আসছে কি অ্যাপারেট নাই, তার ডায়রিয়া আছে, তার ডায়রিয়া, লস অফ অ্যাপাটাইট, তার কি আর কি আছে, র্যাশ আছে, ইজ আর্মের র্যাশ আছে, ঠিক আছে না? ওকে, তার কি হয়েছে, সে কনফিউজ ডিসঅর্ডার, তার বলে আমরা পড়ছি ট্রিপল ডি, আমরা পড়ছিলাম মনে আছে, ড্রামাটাইটিস, ডিমেনশিয়া, মানে কনফিউজড এন্ড ডিমেনশিয়াস ডিসঅর্ডার আছে, আর হচ্ছে আপনার ডায়রিয়া, ঠিক আছে। তো ট্রিপল ডি ডিসঅর্ডার কোনটা হয়, নিয়াসিন, ইট ইজ কল প্লেগরা পড়ে। প্লেগরা একটা ইম্পর্টেন্ট কেন পরীক্ষার জন্য, প্লেগরা কিন্তু আপনাদের পরীক্ষা আসেই, কেউ আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হিসেবে আপনার হচ্ছে কার্সিনোড সিনড্রোম। কার্সিনোড সিনড্রোম মধ্যে কিন্তু পরীক্ষা টু মাচ ইম্পর্টেন্ট, হাউ টু ডায়াগনোসিস। আর কার্সিনোড সিনড্রোম মধ্যে কোনটা ডেফিসিয়েন্সি হয়, এটাতে কোন ধরনের ডিসঅর্ডার হয়, ভিটামিন ভিটামিন B3 ডেফিসিয়েন্সি থাকে, কেন হয়? কারণ ভিটামিন B3 প্লেগরাতে যে আপনার যে ট্রিপ্টোফ্যান, হ্যাঁ, ট্রিপ্টোফ্যান এবং আপনার যে যে ডিসঅর্ডার হয় এখানের মধ্যে বেসিক্যালি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সেরোটিন তৈরি হয় সেখানের মধ্যে, এই B3 যে লেভেলটা ইউটিলাইজ হয়ে যায়, তার কারণে আইটোজেনিক ডেভেলপ করতে পারে, ভিটামিন B3 ডেফিসিয়েন্সি, হার্টনার্ভ সিনড্রোম, আর হচ্ছে আপনার কার্সিনো সিনড্রোম। তো কার্সিনো সিনড্রোম মধ্যে কিছু ইম্পর্টেন্ট কিন্তু ফ্ল্যাশিং ডায়রিয়া, রাইট সাইডে বালবুলার হার্ট ডিজিজ, হ্যাঁ, উইথ ব্রঙ্কোস্পাজম, যদি নিয়ে আসে তাহলে মোস্টলি ডায়াগনোস কি কার্সিনো সিনড্রোম। এটা কেন আসে, B3 ডেফিসিয়েন্সি থাকতে পারে সাথে, ডায়াগনোস কনফার্ম উইথ দ্য 5 হিয়া ইন দ্য ইউরিন, ঠিক আছে। সো এরপরে কিন্তু জানতে হবে এটা, হ্যাঁ। তো কোশ্চেন 16 আনসার কি আমাদের, তাহলে আমাদের হচ্ছে সি আনসার হবে, ঠিক আছে। তাহলে এটা ক্লাসিক্যাল ডিসঅর্ডার আছে। কোশ্চেন 17, হ্যাঁ, কোশ্চেন 17 ইম্পর্টেন্ট কেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে ফিজিওলজি, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজি, হ্যাঁ। ক্লিনিক্যাল ফিজিওলজি আমরা জানি যে আমাদের কার্ডিয়াক যে মায়োসাইট কন্ট্রাকশন হয়, তাদের 4টা ফেজ থাকে, ফেজ 0, 1, 2, 3, 4, হ্যাঁ। তো ফেজ 0টা কি জিনিস, এটা হচ্ছে ডিপোলারাইজেশন, হ্যাঁ। যদি চিন্তা করি ডিপোলারাইজেশন মানে কি, তো এটা হচ্ছে আপনার ফেজ ডিপোলারাইজেশন মানে কি, মানে হচ্ছে পটাশিয়াম আয়ন ইনফ্লাক্স হবে, হ্যাঁ, হ্যাঁ, ডিপোলারাইজেশন মানে হচ্ছে পটাশিয়াম আয়ন ইনফ্লাক্স হবে, মানে এখানে সোডিয়াম এন্ট্রি করবে। সোডিয়াম এন্ট্রি মানে সেলের মধ্যে ইনক্রিজ পজিটিভিটি, সেল পজিটিভ হলে কি হবে, শার্প রাইজিং হবে, দিস কল ডিপোলারাইজেশন বলে, এটাকে বলে ডিপোলারাইজেশন, হ্যাঁ। এটা হচ্ছে ফেজ 0, তো এখানের মধ্যে, হ্যাঁ, পটাশিয়াম ঢুকতেছে, সোডিয়াম ঢুকতেছে। তারপর হচ্ছে রেপিড রিপ্লোশন ফেজ, এখানে, হ্যাঁ, এখানে কি হয় বেসিক্যালি, এখানে পটাশিয়াম আউট হয়ে যায়। বাট এখানে ইন্টারেস্টিং কারণ হচ্ছে এখানে পটাশিয়াম ক্যালসিয়াম দুজন মিলে যুদ্ধ করে এখানের মধ্যে। তো আলটিমেটলি কে, ক্যালসিয়াম আয়নটা বেসিক্যালি সেল এন্ট্রি হয়, তাহলে পটাশিয়াম আউট হলে কি হবে, সেল বিকাম নেগেটিভ। তাহলে এটা হচ্ছে ফেজ 1। তাহলে ফেজ 1 এর কার পার্ট, পার্ট অফ রিপোলারাইজেশন। আমরা জানি কি ডিপোলারাইজেশন এন্ড ডিপোলারাইজেশন সেলের পার্ট, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন হয়ে যায়। বাট এখানে কিন্তু প্লেটো ফেজটা একমাত্র এক্সেপশন করতে হচ্ছে কার্ডিয়াক মাসেল হচ্ছে, এখানের মধ্যে কি হয়, ব্রিফ ফ্ল্যাট ফেজ থাকে, দিস কল প্লাটো ফেজ বলা হয়, কারণ এখানে ক্যালসিয়াম এবং পটাশিয়াম দুজন মিলে
কে ঢুকবে মেবি দে কি করে তারা কম্প্রেশন করতে পারে। এই যে কম্প্রেশন করার কারণে কি হয়, আলটিমেটলি এখানে ক্যালসিয়াম ঢুকে, ক্যালসিয়াম ঢুকে এটা বলা হয় ফেজ টু বলা হয়, ঠিক আছে। তো ফেজ টু বলেছে এখানের মধ্যে তাহলে আর আলটিমেটলি কি হয়, পটাশিয়াম একটা ইফ্লাক্স হয় সেল থেকে, হ্যাঁ। পটাশিয়াম মানে কি রিপোলারাইজেশন হয়। তাহলে ফেজ 0 1 2 3, হ্যাঁ। আর এসে তোমার যেটা ফ্ল্যাট ফেজ দিস কল হাইপার পোলারাইজেশন বলা হয়, ঠিক আছে, মানে নেগেটিভ ফেজ থাকে, ঠিক আছে। তো এখানে পরীক্ষা আসে কোন ফেজে কোনটা কাজ, কোন ড্রাগ কাজ করে। আপনারা যখন ক্লিনিক্যাল ফার্মাকোলজি পড়বেন খুব ভালো করে ফিগারটা মনে রাখতে হবে যে কোন ফেজে কোনটা কাজ করে। ফেজ 4 এ কোনটা কাজ করে, বিটা ব্লকার। ফেজ 1 এ কারা কাজ করে, ক্লাস 1 ক্লাস সি অ্যান্টি এডমিন ড্রাগ গুলা। ফেজ 2 তে কারা কাজ করে, ক্যালসিয়াম ব্লকার গুলো কাজ করে, এগুলো জানতে হবে। ফেজ 3 তে কারা কাজ করে, পটাশিয়াম চ্যানেল ওপেনার, রেনোলাইজিন, ঠিক না, এগুলো একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো আমি যে ফিগারটা দেখালাম, এই যে এই ফিগারটা আপনাদেরকে, হ্যাঁ, পরীক্ষার জন্য একটু পড়ে নেবেন এবং কোন ফেজে কোনটা কাজ করে এটা কিন্তু খুব জানতে হবে কিন্তু, ঠিক আছে, অ্যান্টিরিথমিক ড্রাগ হিসেবে। এখন আমাদের ক্রিটিক্যাল কোশ্চেন আরেকটা আসতে হবে এখান থেকে, যে এখানের মধ্যে আমরা অলরেডি এটা পড়ে ফেলছি। এখন হচ্ছে আপনাদের যে কোশ্চেনটা আসতে পারে এটা হচ্ছে যে কোন ফেজে মানে অ্যাকশন পটেনশিয়াল কোন কার কন্ডাকশন ভেলোসিটি বেশি, হ্যাঁ। এখানের মধ্যে আমরা জানি সবচেয়ে হাইস্ট কন্ডাকশন ভেলোসিটি কার রয়েছে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেজ, ভেন্ট্রিকুলার সিস্টেমের পারকিনসন ফাইবারের, হ্যাঁ, 2 to 4 মিলি সেকেন্ড। সবচেয়ে লোয়েস্ট কার এবি নোডের, হ্যাঁ। এটা জাস্ট ফিজিওলজি জানার জন্য। তার মানে হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন সবচেয়ে বেশি, হ্যাঁ, ডিউ টু পারকিনসন ফাইবার। বাট তাদের যে রেট অফ প্রোডাকশন হার্ট রেট কিন্তু খুবই স্লো, 15 থেকে 40, হ্যাঁ। আর যাদের অ্যাসিনোড তাদের কিন্তু হার্ট রেট কিন্তু তাদের কিন্তু 1 মিলিমিটার পার সেকেন্ডে হয়, হার্ট রেট 60 to 100 হতে পারে, এভরিট 40 to 60। এটা জানার উদ্দেশ্য কি জানেন, ইসিজি জানতে হবে আমাদেরকে। ইসিজি যদি আপনি হার্ট রেট 40 পান, তার মানে এটা দেয়ার মেবি অ্যাসিনোড কাজ করতেছে না আপনার, হার্ট রেট 40 নিচে পার্সেন্ট, তার মানে পুরো এবি ব্লক হয়ে গেছে এখানের মধ্যে, হ্যাঁ। সো এই জন্য আমাদের হার্ট ব্লক গুলোর মধ্যে জানার জন্য এক্ষেত্রে এসে ক্লিনিক্যাল ফিজিওলজি ইমপ্লিকেশন টু ইসিজি। তো এটা আপনার যখন ইসিজি পড়বেন এটা মিলে নেবেন যে কোন কন্ডাকশন টিস্যুর কত কি পরিমাণ কন্ডাকশন ভেলোসিটি আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি কার হাইয়েস্ট কার, এটা হচ্ছে পারকিনসন ফাইবারের, ঠিক আছে। কোশ্চেন 18, হ্যাঁ, কোশ্চেন 18 হচ্ছে এখানে এই কোশ্চেনটা পরীক্ষা টু মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 80% ওভারিয়ান ক্যান্সার কার্ডলি পিক করতে পারেন। আচ্ছা কোশ্চেন আমরা পড়ি একটু, হ্যাঁ। একজন মানুষ আইসম্যান অ্যাটেন্ড হার পেলভিক আলট্রাসোনোগ্রাফি, পারফর্ম হার পেলভিক ব্লটিং অ্যান্ড ইন্টারমিডিয়েট পেইন, সে কি নিয়ে আসে, এগুলো নিয়ে আসে, সি কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট আছে একটা, তার মানে চান্স অফ মেলিগেন্সি হাই। রেডিওলজি কি বলছে, অ্যাডভান্স আর্জেন্ট রেফারেলস টু গাইনোকোলজিস্ট অ্যাডভাইস করছে। আপনি যেহেতু কমপ্লেক্স সিস্ট পেয়েছেন, আপনার কি ধারণা, ক্লিনিক্যাল ধারণা কি, ইট মোস্ট লাইকলি ওভারিয়ান ক্যান্সার, দিস ইজ ক্লিনিক্যাল কনসেপশন। আর রিপোর্ট কি পেয়েছি, কমপ্লেক্স সিস্ট পেয়েছি, দিস ইজ কল সেন্সিটিভিটি, ঠিক আছে। এই জিনিসটাকে একসাথে মিলানো, হ্যাঁ, যে আপনার কত পার্সেন্ট পেশেন্টের likely to develop cancer, this is called sensitivity, ঠিক আছে। আর স্পেসিফিক কি জিনিস, কত প্রপোর্শন অফ পেশেন্টের এই ডিজিজটা হবে না। তখন এই পেশেন্টটা আমি ধারণা করলাম, যেহেতু আমি ক্লিনিক্যালি আমি ওভারিয়ান কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট, সাথে হচ্ছে আল্ট্রাসাউন্ড বলছে, প্লাস ক্লিনিক্যাল একটা কিছু ক্লু পেয়েছি, ওয়েট লস আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টের মোস্ট লাইকলি সেন্সিটিভিটি হাই টেস্টেড, ঠিক আছে। ওকে, তাহলে এখন সে তারপরে সে সি আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 80% চান্স অফ ওভারিয়ান ক্যান্সার, দিস ইজ সেন্সিটিভিটি, 20% নাই কেন, দিস ইজ কল ফলস নেগেটিভ, ঠিক আছে। তো ফলস নেগেটিভ হলে আমাদের কি করতে হবে, এটাকে সেন্সিটিভিটি হিসেব করার জন্য আমাদের 100% হতে পারে জিনিসটা, বাট 100% কখনো কোনো টেস্টের সেন্সিটিভিটি 100% না, তাদের ফলস কিছু থাকবে। কেন থাকবে, আমরা জানি কি 2.5% ভেরিয়েশন থাকতেই পারে, ঠিক না, কোন পেশেন্টে, মানে আপনার 95% টু 80 থাকতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে কি হয়, 20% মিস করতেই পারে, দিস কল ফলস নেগেটিভ, ঠিক না, মানে ডিজিজ আছে বাট ইট মে বি মিস 20%। তো সেন্সিটিভ সূত্র কি তাহলে, তাহলে আমাদের ট্রু পজিটিভ মানে 80% পেয়েছি, তাহলে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, ঠিক না, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক না। এটা হচ্ছে আমি সেন্সিটিভিটি বের করবো। তো পেশেন্টের লাইকলি টু কন্ডিশন, এই কন্ডিশন থাকার সম্ভাবনা হচ্ছে আপনার 80%, বাট আমাদের 100% থাকার কথা ছিল, বাট 20% মিস করছে, দিস কল ফলস নেগেটিভ, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। পরীক্ষার সময় কিন্তু পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আসবেই, সেন্সিটিভিটি স্পেসিফিক, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের এটা জিনিসটা জানতে হবে, হ্যাঁ। সো তো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যে ডিজিজ কন্ডিশন প্রেজেন্ট, তার ডিজিজ কন্ডিশন প্রেজেন্ট তার মানে হচ্ছে ট্রু পজিটিভ, তাই তো। আর ডিজিজ কন্ডিশন অ্যাবসেন্ট, হ্যাঁ ঠিক আছে, মানে ফলস নেগেটিভ তার থাকার কথা ছিল। তা ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ বাই ফলস নেগেটিভ, তখন আমরা ইনটু 100 দিয়ে আমরা এটা পার্সেন্ট বের করে ফেলবো। যদি বলতো হোয়াট ইজ সেন্সিটিভিটি স্পেসিফিক, তখন আমরা বের করতাম ট্রু নেগেটিভ, হ্যাঁ ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ, মানে ডিজিজ নাই। এক্সাম্পল কি, যেমন আর এ ডায়াগনোস করার জন্য আমরা ইউজ করি রিলেটিভ ফ্যাক্টর। এই ডিজিজটা এই যে রিলেটিভ ফ্যাক্টরের হোয়াট ইজ দ্য সেন্সিটিভিটি, হাউ টু ডায়াগনোসিস, দেন আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করেছেন রিলেটিভ আর্থ্রাইটিস। তখন আমরা পেশেন্টটাকে যদি আমরা রিলেটিভ ফ্যাক্টর পজিটিভ পেয়ে যাই, তাহলে 70% সেন্সিটিভ থাকতে পারে, আমরা যদি বের করতে পারি, হ্যাঁ 70%। তার মানে এই ডিজিজটা হওয়ার 70% সম্ভাবনা আছে আর এ দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি, বাট 30% ক্যান বি মিসড। এই জন্য আমরা এনটিসিসি বা আদার টেস্টগুলো করবো। আর ধরেন এসএলইতে আমরা ইউজ করি কি, এএনএ, এনা, এনা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু অ্যাসিলিন না, ইজ এ ট্রু নেগেটিভ, ঠিক আছে। তার মানে মোর স্পেসিফিসিটি কি, এএনএ, ঠিক আছে। এএনএ নাই মানে এটা আপনার অ্যাসিলি আনলাইকলি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমরা যদি কোন কন্ডিশন না করতে চাই যেটা হবে না, তখন বলবো স্পেসিফিটি, আর কোন condition থাকতে পারে ইট ইজ এ সেন্সিটিভিটি, ঠিক আছে। সো এর পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট হ্যাভ দ্য কন্ডিশন, ঠিক আছে। সেন্সিটিভিটি স্পেসিফিটি হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য উইদাউট কন্ডিশন, হ্যাঁ উইথ নেগেটিভ টেস্ট রেজাল্ট। ধরেন আপনি এসএলই ডায়াগনোস করলেন এন নেগেটিভ, তার মানে এসএলই না হওয়ার সম্ভাবনা 99%, এটা সেন্সিটিভিটি 99%, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, হ্যাঁ। এটা কি, এটা হচ্ছে ধরেন একটা পেশেন্টের আপনি ক্লিনিক্যাল ডায়াগনোস করলেন যে তার ডিবিটি হতে পারে, কিভাবে বললেন, যে তার লেগ সোয়েলিং আছে ইউনিলাটারাল, তার একটা জার্নি হিস্ট্রি আছে, তার প্রলং ইমোলাইজেশন হিস্ট্রি আছে, তাতে আমাদের তার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আছে অনেক বেশি। তাহলে এই পেশেন্ট আমরা আল্ট্রাসাউন্ড করলাম, ডুপ্লেক্স স্টাডি করলাম, সেক্ষেত্রে আমরা পেয়েছি পজিটিভ পেয়েছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি, এই কন্ডিশনটাকে বলা হয় চান্স। এই যে আমরা এই যে 90% চান্স আছে এটা হওয়ার পজিটিভ একটি ভ্যালু, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এখানে কি মনে রাখবেন, এটা হচ্ছে ট্রিপল পি মনে রাখবেন, হ্যাঁ। তাহলে তিনটা পি মনে রাখবেন, ট্রু পজিটিভ বাই ডিভাইডেড ফলস পজিটিভ, ঠিক আছে। তো ফলস পজিটিভ সহ আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। ওকে, ফলস পজিটিভ কেন, কারণ ওর সময় ধরেন এই পেশেন্টের ডিডিএমআর করলে দেখা যায় যে 10% পেশেন্টদের এমনি ডিডিএম হাই থাকতে পারে, ঠিক না। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ট্রিপল পি মনে রাখবেন, ট্রিপল পি। তাহলে এটা চান্স, হ্যাঁ। আর নেগেটিভ ভ্যালুটা কিভাবে বের করবো, এটা ট্রিপল এন, হ্যাঁ। এটা কি জিনিস, এটা হচ্ছে পেশেন্টেজ নট হ্যাভ দ্য কন্ডিশন, ঠিক আছে। এটা ডিজিজটা নাই। আমি ধরেন আপনি বলতেছেন সেলুলাইটিস, আমি বললাম ইস ডিবিটি। তো আমরা হাউ টু কনফার্ম, আমরা ইনভেস্টিগেশন করব, করার পরে যদি ইনভেস্টিগেশন নেগেটিভ হয় এটা হচ্ছে এনএনটি, হ্যাঁ নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এনপিবি, হ্যাঁ। আর ট্রিপল বি হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ঠিক আছে। সো এইটা কনফিউশন দূর করার জন্য আমরা বের করবো কি, পিপিপি আর হচ্ছে এনপিবি, ঠিক আছে। ওকে, কোশ্চেন 19, হ্যাঁ। কোশ্চেন 19টা কি কোশ্চেন, এখানের মধ্যে কি বলা আছে, সরি একটু পাল্টে। এখানে কোশ্চেনটা হচ্ছে যে পেশেন্টের জিপি গার্লস, গার্লস আপনার কাছে একটা ডিলেট ম্যানার কি, তার মানে ম্যানার কি হচ্ছে, ডিলেট ম্যানার কি আছে, she has 65% of the weight and 50% of the height, 50% আছে মানে শর্ট স্ট্যাচার, she has short wave neck, হ্যাঁ and broad chest আছে, broad chest short wave neck। ডায়াগনোস কি আপনাদের, এটা হচ্ছে মোস্ট লাইকলি টার্নার সিনড্রোম। কেটিএমে কি পাওয়া যাবে, 45x0 পাওয়া যাবে। কার্ডিয়াক কন্ডিশন কোনটা খুব কমলি পাওয়া যায়, সবগুলো পেতে পারি, বাট মোস্ট লাইকলি কোনটা, বাইকাস বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ মোস্ট কমন টাইপ, 30% বেশি থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের